আবারও ফিরে এলাম সবার প্রিয় রোদেলাপুর রূপকথার গল্প নিয়ে। ঢাকা থেকে এত দূর আপনার সাথে ফাজলামো করতে এসেছি, এমন ভয়াবহ ব্যাপারটাই বা কেন মনে হলো আপনার? ওসি সাহেব সরু চোখে চেয়ে রইলেন, গম্ভীর কণ্ঠে বললেন, ঢাকা থেকে রাঙ্গামাটি এত দূর আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মুহিব ক্ষীণ হাসল, আত্মবিশ্বাসী ঝকঝকে চোখ দুটোতে খেলে গেল মৃদু কৌতুকের রেখা। জি আছে, উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ঘোরাঘুরি করা। খুবই সহজ সরল উদ্দেশ্য, ঘোরাঘুরি করতে এসেছি। তা ঘুরতে ঘুরতে হঠাৎ থানায় চলে আসার কারণ কি? থানা তো নিশ্চয়ই কোনো পর্যটন কেন্দ্র না। মুহিব হাসল, রুদ্রর সুপুরুষ চেহারায় খেলে গেল মৃদু বিরক্তির ছাপ। হয়তো কথা পেছিয়ে মানুষকে বিরক্ত করা মুহিবের অন্যতম শখ। অন্যকে বিরক্ত করে সে পৈশাচিক এক আনন্দ পায়। সেই আনন্দকে পুঁজি করে বিরক্ত করে আরও অসংখ্যবার। রুদ্র কিছুটা অসন্তুষ্ট হয়ে কণ্ঠে বলল, ওর কথা ছাড়ুন, আমরা আসলে আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আলোচনা শব্দটা আওড়াতে আওড়াতে রুদ্রর দিকে চাইলেন তিনি। রুদ্র সুদর্শন মুখটিতে সেকেন্ড কয়েক চেয়ে থেকে তার পেছনে দাঁড়িয়ে থাকা মারিয়ার দিকে চাইলেন। অত্যন্ত রূপবতী এই পরদেশিনীকে দেখে কিছুটা থমকালেন। অবাক চোখজোড়া দিয়ে একরকম ছেঁকে ফেললেন অপরিচিতার দেহ। বিরক্ত চোখজোড়াতে কৌতূহলের স্ফুলিঙ্গ নিয়ে বললেন, ম্যাডাম আপনি বসতে পারেন, দাঁড়িয়ে আছেন কেন? মারিয়া পিঠে পিছনে হাত বেঁধে ক্ষিপ্ত অপ্রস্তুত সৈনিকের মতোই দাঁড়িয়ে রইল। তীক্ষ্ণ শক্ত চোখজোড়া মিলে দ্বিধাহীন চোখে চেয়ে রইল দায়িত্বরত ওসির উৎসুক চোখে। কোনো রকম উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। মারিয়ার শান্ত শান্ত গুরুত্বহীন দৃষ্টি দেখে কিছুটা অপ্রস্তুত হলেন ওসি। অপমানিত হলেন বৈকি। ওসি সাহেবের অপমানে কালো মুখটির দিকে চেয়ে ভীষণ কৌতুকবোধ করল মুহিব। চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য এনে বলল, দুঃখিত ওসি সাহেব, উনি বুঝতে পারবেন না। ওসি সাহেবের কপালে ভাঁজ পড়ল। টেবিলের উপর রাখা ফোনে সময় দেখে নিয়ে বললেন, কেন? ওনার বুঝতে মানা? চির দাঁড়িয়ে থাকা ব্রত নিয়েছেন, বসা মাত্র স্বামীর প্রাণহানি ঘটবে, বসাবসি চলবে না। ওসি সাহেব বিব্রত চোখে মারিয়ার দিকে চাইলেন। বিভ্রান্ত হলেন। মুহিবের দিকে চেয়ে সন্ধিহান কণ্ঠে বললেন, কি বলছেন? মুহিব আবার আগের থেকেও গম্ভীর কণ্ঠে বলল, ঠিকই বলছি, আপনি ওনাকে রিভলভার দেখিয়েও বসাতে পারবেন না। ইউ ক্যান ট্রাই। ওসি সাহেব বিভ্রান্ত চোখে চেয়ে রইলেন। রুদ্র এবার মাত্রাতিরিক্ত বিরক্ত হলো। মুহিবের দিকে চেয়ে চোখে রাঙিয়ে চেয়ে বলল, বাজে কথা। ওসি সাহেব দয়া করে ওর কথায় ডিস্ট্রিক্ট হবেন না। আসলে উনি আমার বডিগার্ড। উনি ডিউটিরত সময়ে ফর্মাল থাকতে পছন্দ করেন। আমরা বরং কাজের কথায় আসি। ওসি সাহেব স্তম্ভিত চোখে চেয়ে রইলেন। নারী বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ানো আগন্তকদের সাথে কেমন ধরনের ব্যবহার করা উচিত সে ব্যাপারে কর্তব্য স্থির করে উঠতে পারলেন না। কিছুক্ষণ স্তব্ধ বসে থেকে বললেন, কী বিষয়ে আলোচনা করতে চান? মুহিব আবার গম্ভীর হলো। চোখের পলকে পাল্টে গেল তার দৃষ্টি। রাজভারী কণ্ঠে বলল, পাহাড়ে ঘটা অকারেন্সগুলো নিয়ে কিছু প্রশ্ন ছিল। এখানে এসে শুনলাম বছর অন্তর এখানে বেশ কিছু হত্যাহত্যির ঘটনা ঘটছে। প্রতি বছর গড়ে 7 জন। এই হত্যাকাণ্ডের পিছনে কারণ কি? মুহিব হঠাৎ করেই গুরুগম্ভীর আলোচনা টেনে আনায় কিছুটা থমকালেন ওসি সাহেব। বুরুকুসকে গভীর চোখে চেয়ে রইলেন মুহিবের গম্ভীর চোখে। তারপর ধীরে সুস্থে প্রশ্ন ছুড়লেন, এই বিষয়ে আপনাদের এত আগ্রহ? ঘুরতে গেছিলাম, ওদিকটায় ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে সেখানে যাওয়া মানেই মৃত্যু। তাই কৌতূহল হলো। কৌতূহল দমন করতেই আপনার কাছে আসা। ওসি সাহেব গভীর চোখে চেয়ে রইলেন। মুহিবকে আগাগোড়া নিরীক্ষণ করে কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছতে না পেরে গম্ভীর হয়ে গেল তার মুখ। মুহিব অত্যন্ত বুদ্ধিমান নাকি চতুর, নাকি কৌতূহল উদ্দীপক সাধারণ এক যুবা পুরুষ? মুহিবের ভিন্নতর আচরণে তার লেশমাত্র আঁচ করতে না পেরেই হতাশ হলেন তিনি। বললেন, পাহাড়িদের ধারণা সেখানে অত্যাধুনিক কিছুর
অস্তিত্ব আছে। পাহাড়িরা সেই আধ্যাত্মিক শক্তিকে শ্রদ্ধা করে। মুহিব মৃদু হাসল। পাহাড়িদের ধারণা, পুলিশ আজকাল পাহাড়িদের ধারণার উপর ভিত্তি করে তদন্ত কাজ চালাচ্ছে। এ তো বেশ নতুন একটা ঘটনা। ওসি সাহেব এবার কিছুটা চটে গেলেন। চোখ গরম করে বললেন, কি বলতে চাইছেন আপনি? কিছু বলতে চাইছি না। পাহাড়িদের ধারণা তো জানলাম, এবার আপনাদের ধারণাটা জানতে চাইছি। এই হত্যাহত্যির পেছনে কারণ কি? ওসি সাহেব কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে রইলেন মুহিবের চোখে। চোখে ক্রোধ নিয়েও শান্ত কণ্ঠে বললেন, পুলিশের কোনো ধারণা নেই। জায়গাটা সার্চ করা হয়েছিল, তদন্ত করা হয়েছিল, কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি। পৃথিবীতে অনেক কিছুই অমীমাংসিত। পাহাড়িদের বিশ্বাসটাও সত্য হতে পারে। মুহিব আশ্চর্য হয়ে বলল, হতে পারে? এতগুলো মানুষের জীবন একটা হতে পারে এর মাধ্যমে শেষ হয়ে গেল। আশ্চর্য। ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, জঙ্গলের আর কোথাও তো কোনো সমস্যা হচ্ছে না। এত বড় বনে এই ছোটোখাটো বিষয়গুলো স্বাভাবিক। ভয়ঙ্কর জন্তু জানোয়ার থাকে, আধ্যাত্মিক কিছু থাকাও আবার অস্বাভাবিক কিছু নয়। তাছাড়াও পাহাড়িরা এখন আর ওদিকে যায় না। মৃত্যুর সংখ্যাও আগের তুলনায় কমে গিয়েছে। আগের মতো হচ্ছে না। সমস্যার সমাধান তো হয়েই গেল, অথবা কেন গোছাচ্ছেন? রুদ্র আর মুহিব একে অপরের দিকে তাকালো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, কৌতূহলটা ঠিকঠাক মিটছে না। সেখানে এমন কি আছে যা মানুষের উপস্থিতি সহ্য করতে পারছে না? পোস্টমর্টমের রিপোর্ট কি বলে স্যার? মৃত্যুগুলো কি করে হলো? ম্যাচুয়াল হার্ট অ্যাটাক? আমরা কি রিপোর্টগুলো দেখতে পারি? ওসি সাহেব দমবন্ধ বিরক্তি নিয়ে বললেন, না, পারেন না, নিয়ম নেই। আপনারা এখন আসতে পারেন। রুদ্র মুহিবের দিকে চাইল। মুহিব পায়ের উপর পা তুলে বাম হাতে চিবুক চুলকে চুপ করে রইল। রুদ্র পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো। শান্ত চোখে চেয়ে বলল, কী করলে আমরা রিপোর্টগুলো দেখতে পারবো? কোনো কিছু করলেই না। কেস রিলেটেড একটা বিষয় বিনা কারণে যে কারোর কাছে ডিসকাস করতে পারি না, নিয়ম নেই। এতক্ষণ ভদ্রতা দেখিয়ে কথা বলছিলেন, এবার আপনারা আসুন। রুদ্র টেবিলের উপর পা রাখা খামটা ওসি সাহেবের দিকে ঠেলে দিল। ওসি সাহেব খামটার দিকে ভুরু কুঁচকে চেয়ে রুদ্রের দিকে চাইলেন। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আপনি কি আমায় অসৎ হতে বলছেন? মুহিব হেসে ফেলল। ওসি সাহেব মেঘমন্দ্র কণ্ঠে বললেন, আপনি হাসছেন কেন? মুহিব মুখ খুললেই বিপদ বুঝতে পেরে তাড়াহুড়ো করে লাল বলল, রুদ্র, না না, তা কেন? এতক্ষণে ধৈর্য ধরে কথা বললেন বলে উপহার হিসেবে খামটা আপনার। তাছাড়া বড় মামাও তার পক্ষ থেকে একটা উপহার দিতে বলেছিলেন। তাড়াহুড়োই খেয়াল ছিল না। ওসি সাহেবের ভুরু কুঁচকে গেল। বড় মামা? রুদ্র এবার পকেট থেকে একটা কাগজের টুকরো এগিয়ে দিতে দিতে বলল, রিটায়ার্ড অফিসার মেজর রুহুল আমিন, আমার বড় মামা। জঙ্গলের বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে চাইছিলাম বলেই তিনি আপনাকে রিকমেন্ড করলেন। ওসি সাহেব কাগজটা নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন, তারপর চোখ তুলে বললেন, শুধু স্টাডি? অবশ্যই, কিছুটা কৌতূহল বলতে পারেন, এর বাইরে কিছু না। পোস্টমর্টম রিপোর্ট বা আমি আপনার কৌতূহল মেটাতে পারবো বলে মনে হয় না। বিষয়টা নিয়ে আমরা অনেক তদন্ত করেছি, চোখে পড়ার মতো কিছুই পাওয়া যায়নি। ওসি সাহেবকে থামিয়ে দিয়ে আবারও গম্ভীর কণ্ঠে বলল, মুহিব, তার মানে চোখে না পড়ার মতো কোনো বিষয় থাকতে পারে বলছেন? ওসি সাহেব চাইলেন। মুহিবকে বুঝার ব্যর্থ চেষ্টা করে বললেন, সেটা বলতে পারছি না। আমাদের চোখে কিছু পড়েনি। প্রত্যেকটা মৃত্যুই হয়েছে হার্ট অ্যাটাক বা আকস্মিক ভয় পাওয়ার কারণে। শরীরে কোনো ক্ষতের চিহ্ন নেই। এখন গভীর জঙ্গলে মানুষ যে কোনো কিছু দেখে ভয় পেতে পারে। দুর্বল হৃদয়ের মানুষ হলে হার্ট অ্যাটাকও সম্ভব। তাও সম্ভব, কিন্তু যে পাহাড়িরা জন্মের পর থেকে পাহাড় জঙ্গলে ঘুরে বেরিয়ে অভ্যস্ত, তাদের ভয় পাওয়ার ধরন অবশ্যই আমাদের মতো হওয়ার কথা না। পাহাড়ি হয়ে পাহাড়ি জন্তু জানোয়ার দেখে নেহাত ভয় পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে, ব্যাপারটা আপনার কাছে অদ্ভুত মনে হচ্ছে না? মনে হলেও কিছু করার নেই, আমাদের কাছে কোনো আলামত নেই। রুদ্র শুধারো, যারা মারা গেছে তাদের হার্ট কি দুর্বল ছিল? পোস্টমর্টম রিপোর্ট কি বলে? ওসি সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কিছুই স্বাভাবিক ছিল, কোথাও কোনো সমস্যা নেই। আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেখানো হবে, দেখে চলে যান, অযথা বিরক্ত করবেন না। মুহিব রুদ্র প্রত্যুত্তরে কিছু বলল না। ওসি সাহেব বেল টিপে একজন কনস্টেবলকে ডাকলেন। মুহিব রুদ্র কনস্টেবলের সাথে উঠে যেতেই পিছন থেকে ডাকলেন ওসি সাহেব। কৌতূহল নিয়ে বললেন, আমার মেয়েকে কি করে জানেন? বললেন না তো। মুহিব হাসল, ঠোঁটে হাসি রেখেই বলল, সেটা তো এতক্ষণে আপনার বুঝে যাওয়া উচিত ছিল অফিসার। বুঝতে পারছি না।
তাহলে বোঝার চেষ্টা করুন। ওসি সাহেবকে বিভ্রান্তির অতল গড়ে রেখে বেরিয়ে এলো মুহিব। স্টাফ রুমে গিয়ে পোস্টমর্টমের রিপোর্টগুলো পেল তারা। নতুন চকচকে ফাইল, কখনো মোড়ক খোলা হয়েছে বলেও মনে হয় না। পুরোটা ফাইল ঘেটে আহামরির কোনো তথ্য পাওয়া গেল না। ভিকটিমদের কেউ মামলা দায়ের করেনি। পুলিশ তাদের তদন্তের বিস্তর এক প্রতিবেদন লিখেছে, অথচ কাজের কাজ কিছুই নেই। পোস্টমর্টম রিপোর্টটা দেখেও সন্তুষ্ট হওয়া গেল না। থানা থেকে বেরিয়ে এসেই প্রশ্ন করল রুদ্র, কি বুঝলি? মুহিব গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, সবার আগে যা বুঝতাম তা হলো পুলিশ কিছু লুকোচ্ছে, কোথাও কোনো স্পষ্ট এক্সপ্লেনেশন নেই। ব্যাপারটা কি? শেষ কথাটা যেন অনেকটা নিজের মনে বলল মুহিব। রুদ্র দীর্ঘশ্বাস ফেল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বিশাল পাহাড়গুলো সোনালি রোদ্দুর পেরিয়ে কুয়াশায় গা ঢাকার প্রস্তুতি নিচ্ছে। মূল ফটক পেরিয়ে রাস্তায় আসতেই এক মুঠো বৃষ্টি রোদ্দুর আসছে পড়ল রুদ্রুর মুখে। কপালের উপর ভাঁজ ফেলে মুহিবের দিকে চাইল, বলল, পোস্টমর্টম রিপোর্টগুলো খুব দায়সারা মনে হলো, অনেকটা ছেলে বুলানো টাইপ। মুহিব কিছু বলল না। গভীর কোনো চিন্তায় ডুবে রইল খানিকক্ষণ। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে কৌতূহলী হলো রুদ্র, ওসির মেয়ের নাম কি করে জানলি রে? মুহিব কপালে ভাঁজ ফেলেই রুদ্রের দিকে চাইল। চিন্তিত দৃষ্টিতে আনমনা হয়ে বলল, না জানার কি আছে? ওর ফোনের ওয়েলপেপারেই মেয়ের ছবি আছে। মেয়ের হাতে একটা কফি কাপ, তাতে লেখা হ্যাপি বার্থডে নোহা। ওনার বারবার ফোনে সময় দেখার ধাঁধ আছে। ফোনের প্রতি আসক্ত বোধ হয়। রুমে ঢুকতেই চোখে পড়ে গেল। সিম্পল। রুদ্র কিছু বলল না। মনে মনে মুহিবের দৃষ্টি শক্তির অল্প বিস্তর প্রশংসা করতে ভুলল না। পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে সন্ধে এলো পথে। পথের দুপাশে গভীর খাতগুলো থেকে কুণ্ডলি পাখি বেরিয়ে এলো সফেদ রঙের কুয়াশা। ঠিক সেই সময় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো তারা। চারপাশে ঝুমঝুম বিষণ্ণ সন্ধ্যা। ভীষণ জঙ্গলগুলোতে অজানা জীবনের চিৎকার, আনন্দ উল্লাস, কোথাও আবার জোনাক পোকার ঝিম ধরানো হাহাকার। গিরিক্ষেতের হিম শীতল হাওয়ায় শীত কাটা দিয়ে উঠেছে শরীর। মৃত্যু শরীর শাড়ির আঁচলটা পিঠের উপর মেলে দিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। ঠান্ডায় দাঁতে দাঁত লাগার জোগাড়। মুহিব শহর থেকে বেরিয়ে একটা পাহাড়কে পাশ কাটিয়ে মোড় ঘোরাতেই কমিয়ে দিল গাড়ির গতি। রুদ্র অবাক হয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ গাড়ি গতি কমালি যে? মুহিব দায়সারা উত্তর দিল, পাহাড়ি রাস্তায় সাবধান থাকা ভালো। মুহিবের মতো খ্যাপাটে পাত্তাহীন ছেলের মুখে এমন কথা শুনে বিস্মিত চোখে চেয়ে রইল রুদ্র। মৃদু গায়ের চাদরটা টেনে স্বস্তি নিয়ে বসল। গাড়ির গতি কমায় হাওয়াটা খুব লাগছে না। ঠান্ডাটা এবার সহনীয়। রুদ্রকে এভাবে চেয়ে থাকতে দেখে ভুরু বাঁকালুর মুহিব। ডোন্ট সে, তুইও আবার প্রেমে পড়ে গিয়েছিস? আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নই। রুদ্র হতবিহ্বল কণ্ঠে বলল, তুই আসলে ভয়াবহ অসভ্য মুহিব। পিছনে আমার ছোট ভাই বোন বসে আছে। মুহিব অবাক হয়ে বলল, ওরা তোর ব্যাপারটা জানে না বুঝি? রুদ্র ভয়াবহ বিরক্তি নিয়ে চুপ করে রইল। তপু উৎসাহী কণ্ঠে শুধল, ভাইয়া থানায় এক্স্যাক্টলি কী হলো? নিউ ক্লু? হঠাৎ গম্ভীর হয়ে গেল রুদ্রের মুখ। গুরু গম্ভীর কণ্ঠে বলল, নতুন কিছু নেই, ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভেবে দেখা উচিত এবার। কোথা থেকে শুরু করা যায় বলতো মুহিব? কিছু ভেবেছিস? মুহিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভেবেছি। আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আছে। আমাদের প্রথম কাজ হলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। তবু উৎসাহী কণ্ঠ, প্রশ্ন? কী প্রশ্ন? ধারাবাহিক কিছু প্রশ্ন, আমি বলছি, মগজে গেঁথে নে। তার আগে একটি সাধারণ প্রশ্ন, এই পুরো ঘটনাকে সাধারণ দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? ধুর, তুই একটা জায়গায় ঘুরতে এসেছিস, এসে শুনলি এই জঙ্গলে বছরান্ত 6-7টা করে লাশ পাওয়া যাচ্ছে। রাতের বেলা বেরোলে বেঁচে ফেরার উপায় নেই, সরাসরি জমের বাড়ি। পুরো গল্পটা রূপকথা কোনো ভৌতিক গল্পের মতো শোনায় না? অচেনা কোনো জায়গায় যে সকল রূপক কাহিনী আমরা প্রায় শুনি। তপু মাথা নাড়ল। মুহিব আবারও বলল, এবার চিন্তা কর, এই রূপক কাহিনীগুলো 10 বছর পর কেমন শোনাবে? 10 বছর পর কেউ এখানে বেড়াতে এলে শুনবে এখানে 10 বছর ধরে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। এই জঙ্গলের ভিতরে যাওয়া মানেই মৃত্যু। সময়ের সাথে সাথে গল্পগুলো আরও ভয়ঙ্কর হবে। এক সময় জঙ্গলটাকে বলা হবে অভিশপ্ত। অভিশপ্ত জঙ্গলের ভিতরে পাহাড়ি বা বাঙালিদের চলাচল হয়ে যাবে একেবারে বন্ধ। কি কয়েক বছর পর এমনটা ঘটতে পারে না? তবু চিন্তিত কণ্ঠে বলল, তাই তো। তোমার থেকে শোনার পর মনে হচ্ছে জঙ্গলটাতে আসলেই অভিশপ্ত ধরনের কিছু থাকতে পারে, নয়তো একের পর এক এমন অদ্ভুত মৃত্যু কেন? কিন্তু আমরা বিজ্ঞানের ছাত্র হয়ে এমন
অত্যাধিক বিষয়ে বিশ্বাস রাখতে পারি না, তাই না? মহিব হাসলো। পুরোটা পথ চুপচাপ শুনে যাওয়া মিতু এবার মুখ খুলো, ফট করে বলল, এমনও তো হতে পারে কেউ একজন এমনটাই চাইছে, অর্থাৎ একটা কুসংস্কার ছড়িয়ে দেওয়ার জন্যই এই মৃত্যু খেলা। মহিব ফ্রন্ট গ্লাসের ভিতর দিয়ে একবার চাইল। সারাদিনে এই প্রথম খেয়াল করলো মৃদু নামক মেয়েটা গোলাপি শাড়ি পরেছে। আধো অন্ধকারে বোঝা যাচ্ছে তার রূপের শটক, অহংকারী উঁচু নাক। মহিব চোখ ফিরিয়ে নিল। এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা বিপদ। দেখা গেল হুট করেই মহিবের নামে ভয়ঙ্কর এক মামলা ঢুকে দিয়েছে। মহিব হয়ে গিয়েছে চোখ দিয়ে ধর্ষণ করে ফেলার অপরাধে দাগি আসামি। মহিব দীর্ঘশ্বাস ফেল। বুকের ভিতর ঢেউ থেকে কেউ একজন বেশ কৌতূহল করে বলল, রূপবতী লেখিকা মহাশয়ার দেখি বুদ্ধিও আছে। তার বুদ্ধিমতী হওয়া যে তোমার জন্য দ্বিতীয় বিপদ মহিব সাহেব। হৃদয়ঙ্গম সাবধানম রুদ্রচকিত দৃষ্টিতে চাইল। মিত্রর কথাগুলো খানিক নেড়েচেড়ে বলল, কথাটা খারাপ বলিসনি, কিন্তু তারা এই কুসংস্কার ছড়াতে চাইবেই বা কেন? তাদের কি লাভ? উত্তরে দিল মহিব, লাভটা খুঁজে বের করাই আমাদের কাজ। সাধারণভাবে চিন্তা করলে আমাদের উচিত পাহাড়িদের চিন্তাকে মেনে অত্যাধিক কোনো শক্তিকে বিশ্বাস করে নেওয়া। আমাদের আশেপাশে যে সকল ঘটনা ঘটেছে তাতে কিন্তু স্পষ্ট যে ব্যাপারটা গহীন জঙ্গলে ঘটে যাওয়া অসংখ্য অমীমাংসিত ঘটনারই একটি, অর্থাৎ এই অকারেন্সের কোনো সমাধান সম্ভব নয়। একটি অতি প্রাকৃত একটি ঘটনা। এই ঘটনায় তদন্ত করা আর সাঁতরে সমুদ্র পাড়ি দেওয়া একই। আর যদি একটু ঘুমিয়ে চিন্তা করা যায় তাহলে স্পষ্ট হয় যে কেউ একজন আমাদের মাথায় এই চিন্তাগুলোকে বুদ্ধিমূল করে দেওয়ার যথাযোগ্য চেষ্টা চালাচ্ছে। তারা চাইছেই আমরা তাদের গোছালো ঘটনাটা বিশ্বাস করে নিক জনপদের সবাই। কমে যাক লোকজনের চলাচল, নিষিদ্ধ হয়ে যাক জঙ্গল, আর সেই জন্যই ঘটে যাচ্ছে একের পর একটা হত্যাকাণ্ড। মিতু উত্তেজিত হয়ে বলল, তার মানে তারা জায়গাটাকে জনমানব শূন্য করতে চাইছে, এটা তাদের উদ্দেশ্য। মিত ফ্রন্ট গ্লাসের ভিতর দিয়ে এক পলক চাইল। মিতুর সাথে এই প্রথমবারের মতো সরাসরি কথা বলছে সে। এত বছরে আর কখনো হয়নি, কখনো না। মিতুর কথার প্রত্যুত্তর করতে গিয়েও বুকের ভেতর আলতো এক কম্পন টের পেল মহিব। কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, এক্স্যাক্টলি। তবু বিস্মিত কণ্ঠে বলল, কিন্তু তারা জায়গাটা জনমানবশূন্য করতে চাইছে কেন? সেখানে কি দামি কিছু আছে? গাছ জঙ্গল সারা তো কিছু নেই। তপুর কথায় হঠাৎ চকচক করে উঠল মহিব রুদ্রের দৃষ্টি। তপু কথায় কথায় তদন্ত দামি এক প্রশ্ন তুলছে। সত্যি তো, সেখানে কি দামি কিছু আছে? তাদের আলোচনার মাঝেই পাহাড়ের আড়ালে সুরে শার্ট প্যান্ট পরিহিত এক যুবককে হেঁটে যেতে দেখা গেল। মিতু অবাক চোখে চেয়ে থেকে বিড়বিড় করল, বড় মাম্মা তো বলেছিলেন আশেপাশে বাঙালিদের বাস নেই, তাহলে ইনি কে? দেখে তো শহরের লোক মনে হচ্ছে। মিতুর নিচু গলায় বলা কথা মহিবের শ্রবণান্দি পর্যন্ত পৌঁছতেই তীক্ষ্ণ চোখে চাইল মহিব। জিপের গতি বাড়িয়ে আসমকা সেই লোকের পাশে এনে থামিয়ে দিল ইঞ্জিন। পর্বটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিবেন কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।